হ্যালো, আমি আম্মি বলছি। তোমাদের আগের ভিডিওতে আমি ঠাকুরদা গল্পটা নিয়ে আলোচনা করেছি। ঠাকুরদা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প। সেটা নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা সেটা একটু দেখে নিও। আজকে আমি তোমাদের ঠাকুরদা যে গল্পের যে প্রশ্নোত্তর সেটা আমি দিচ্ছি। তাহলে তোমরা যথারীতি খাতা পেন নিয়ে বসো, প্রশ্নগুলো সব লিখে ফেলো, তারপরে আমার উত্তর শুনে তোমরা তোমাদের মতো করে আবার লিখে নেবে। তাহলে আমি শুরু করছি। ঠাকুরদা রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রশ্ন উত্তর। 1 নম্বর, সেকালে বাবুদের বাবুয়ানা বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না। ক, কার লেখা, কোন গল্পের অন্তর্গত? খ, বক্তা কে, প্রসঙ্গ কী? গ, প্রসঙ্গ কী? ঘ, বক্তার বক্তব্য পরিস্ফুট করো। ক, কার লেখা, কোন গল্পের অন্তর্গত? আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠাকুরদা গল্পের অন্তর্গত। খ, বক্তা কে? বক্তা ঠাকুরদা গল্পের গল্পকথক। গ, প্রসঙ্গ কী? সেকালের বাবুদের বাবুয়ানা প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে। বাবুয়ানার আদর্শ খুব সহজ ছিল না। বাবু উপাধি লাভ করার জন্য জমিদারদের নানা রকম ব্যয় করতে হতো। নয়নজোড়ের বাবুরাও ব্যতিক্রমী নন। বাইরের চাকচিক্য আড়ম্বর বজায় রাখার জন্য তারা আয় অপেক্ষা ব্যয় বেশি করতেন। ফলে অর্জিত ধন সম্পদের পরিমাণ ক্রমশ তলানিতে পৌঁছে যেত এবং যথারীতি এইভাবে বাবুয়ানা বজায় রাখা চিরকাল সম্ভব হতো না। ঘ, বক্তার বক্তব্য পরিস্ফুট করো। নয়নজোড়ের বাবুরা একসময় বাবুয়ানার জন্য বিখ্যাত ছিলেন। তারা ঢাকাই কাপড়ের পাড় ছিঁড়ে পরতেন, কারণ কাপড়ের পাড় শক্ত হয় তাদের সুকোমল অঙ্গে ব্যথা লাগত। তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বেড়াল শাবকদের বেড়াল বাচ্চাদের বিয়ে দিতেন। তারা একবার কোনো উৎসবে রাতকে দিন করার জন্য অনেক প্রদীপ জ্বালিয়ে সূর্যকিরণের মতো কী করেছিল, রূপোর ওপর থেকে সেই আলোটা তারা বর্ষণ করেছিল, যাতে দেখতে সূর্যকিরণের মতো লাগে। এই মাত্রাতিরিক্ত খরচের ফলে নয়নজোড়ের বাবুরা তাদের বাবুয়ানি বেশি দিন ধরে রাখতে পারেননি। নয়নজোড়ের বাবুদের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরী প্রায় নিঃস্ব অবস্থায় তার ছেলেকে এবং নাতনিকে সঙ্গে নিয়ে কলকাতায় আসেন। এভাবেই অতি ভোগবিলাসে ও বাবুয়ানির জন্য পুরো জমিদারি লাটে উঠে যায়। এরপরে 2 নম্বর, ইহার পিতার মৃত্যু হইলে পর নয়নজোড়ের বাবুয়ানা গোটাকতক অসাধারণ শ্রাদ্ধ শান্তিতে অন্তিম দীপ্তি প্রকাশ করিয়া হঠাৎ নিভিয়া গেল। ইহার বলতে কাকে বোঝানো হয়েছে? ক, খ, প্রসঙ্গ কী? গ, বক্তার বক্তব্য কী? ক, ইহার বলতে নয়নজোড়ের জমিদারের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরীর কথা বলা হয়েছে। খ, কৈলাসচন্দ্র রায়চৌধুরীর জন্মের সময় নয়নজোড়ের জমিদারির অবস্থা খুব খারাপ ছিল। তারপর কিছু শ্রাদ্ধের অনুষ্ঠানে প্রচুর খরচা করার পর তাদের আর কানাকড়িও অবশিষ্ট ছিল না। এই প্রসঙ্গে বক্তা গল্পকথকের উপরোক্ত উক্তি। গ, বক্তার বক্তব্য কী? নয়নজোড়ের জমিদাররা তাদের বাবুয়ানির জন্য বিখ্যাত ছিলেন। তারা ঢাকাই কাপড়ের পাড় ছিঁড়ে পরতেন, কারণ কাপড়ের পাড় শক্ত হয় তাদের সুকোমল অঙ্গে ব্যথা লাগত। তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বেড়াল শাবকের বিয়ে দিতেন। তারা একবার কোনো উৎসবে রাতকে দিন করার জন্য বহুবর্তিকা বিশিষ্ট অনেক প্রদীপযুক্ত আলো জ্বালিয়েছিলেন এবং সেটাকে রূপোর ওপর থেকে বর্ষণ করেছিলেন, যাতে ওটা সূর্যকিরণের মতো দেখতে লাগে। বহুবর্তিকা কথাটার মানে হচ্ছে অনেক প্রদীপযুক্ত। এই মাত্রাতিরিক্ত খরচের ফলে নয়নজোড়ের বাবুরা তাদের বাবুয়ানি বেশি দিন ধরে রাখতে পারেননি। নয়নজোড়ের বাবুদের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরী প্রায় নিঃস্ব অবস্থায় ছেলেকে এবং নাতনিকে সঙ্গে নিয়ে কলকাতায় চলে আসেন। নয়নজোড়ের বাবুদের জমিদারিও তেমনি অতিরিক্ত খরচে বিক্রি হয়ে যায়। অ্যাকচুয়ালি সব কিছুতেই মাত্রা রেখে না চললে তার শেষ অবশ্যম্ভাবী। তাই অতি ভোগবিলাস ও বাবুয়ানির জন্য পুরো জমিদারি লাটে উঠে যায়। এবার আসছি 3 নম্বর, আমাদের ইতিহাসটা তাহাদের হইতে সম্পূর্ণ বিপরীত। ক, তাহাদের বলতে কাদের বোঝানো হয়েছে? খ,
সম্পূর্ণ বিপরীত বলতে কি বোঝো? আচ্ছা, এগুলো উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলি যে এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে বা বক্তা কে, এটা কিন্তু প্রায় প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গেই থাকবে, কিন্তু অযথা ওই একই কথা বলে লাভ নেই। যখন বক্তা পাল্টাবে আমি তখন বক্তা কে কথাটা তখন বলে দেবো, আদারওয়াইজ সেম বক্তাই থাকছে এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেই একই কথা বলার আছে, আমি যেটা প্রথমে তোমাদের বলে দিয়েছি। তাহলে এখন আমি ওই দুটো অংশ বাদ দিয়ে তোমাদের বাদবাকি প্রশ্নগুলো বলছি। ক, আমাদের বলতে কাদের বোঝানো, তাহাদের বলতে কাদের বোঝানো হয়েছে? খ, সম্পূর্ণ বিপরীত বলতে কি বোঝো? তাহাদের বলতে নয়নজোড়ের জমিদার বংশের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরীর কথা বলা হয়েছে। অতিরিক্ত খরচ ও ভোগবিলাসিতায় কৈলাসচন্দ্রের পূর্বপুরুষেরা জীবনযাপন করতেন, ফলে তাদের বংশধরেরা নিঃস্ব হয়ে পড়েন এবং জমি জায়গা বিক্রি করতে বাধ্য হন। পরবর্তীতে কলকাতায় এসে ভাড়া বাড়িতে বসবাস করেন। খ, সম্পূর্ণ বিপরীত বলতে কি বোঝো? গল্পকথকের পারিবারিক ইতিহাস কিন্তু একেবারে ভিন্ন ধরনের। তার বাবা নিজের চেষ্টায় অর্থ উপার্জন করেন এবং প্রতিটি পয়সা হিসেব করে খরচ করতেন। বাবু উপাধির প্রতি তার কোনো মোহ বা লালসা ছিল না। তিনি গল্পকথককে পড়াশুনো শিখিয়েছেন। কথক নিজের জীবনযাপনের মতো অর্থ বিনা চেষ্টায় উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তিনি মনে করেন শূন্য ভাণ্ডারে পৈতৃক বাবুয়ানার ইতিহাস থেকে লোহার সিন্ধুকে কোম্পানির কাগজ থাকা অনেক বেশি মূল্যবান। তাই নয়নজোড়ের জমিদার কৈলাসচন্দ্র যখন ব্যালেন্সিং ব্যাংকের ওপর লম্বা চওড়া চেক কাটতেন তখন কথকের খুব খারাপ লাগতো। গল্পকথকের টাকা পয়সা থাকলেও বাবুয়ানি একদমই ছিল না, কিন্তু কৈলাসবাবুর কিছু না থাকলেও পূর্বপুরুষের অহমিকা ছিল প্রবল। কথক তাই এই দুই অবস্থানকে সম্পূর্ণ বিপরীত বলে মনে করেন। এবার আসছি 4 নম্বর। শূন্য ভাণ্ডারে পৈতৃক বাবুয়ানার উজ্জ্বল ইতিহাসের অপেক্ষা লোহার সিন্ধুকের মধ্যে পৈতৃক কোম্পানির কাগজ আমার নিকট অনেক বেশি মূল্যবান বলিয়া মনে হয়। ক, প্রসঙ্গ কি? খ, বক্তার বক্তব্য কী? ক, নয়নজোড়ের জমিদার বংশের শেষ জমিদার কৈলাসচন্দ্র রায়চৌধুরীর জমিদারির মিথ্যা আড়ম্বর তুলে ধরা এবং নিজের আভিজাত্য নিয়ে লোকের সামনে গর্ববোধ করা, এসব গল্পকথকের একদম অপছন্দ। সেই প্রসঙ্গেই কথকের এই উক্তি। খ, বক্তার বক্তব্য কী? গল্পকথকের বাবা নিজের চেষ্টায় অর্থ উপার্জন করেন এবং প্রতিটি পয়সার হিসেব রাখতেন, অযথা অপব্যয় করতেন না। কোম্পানির কাগজ কিনে রাখতেন ছেলের ভবিষ্যতের সুরক্ষার জন্য। বাবু উপাধি লাভের প্রতি তার কোনো লোভ বা লালসা ছিল না। ছেলেকে মানুষ করার জন্য তিনি অর্থ ব্যয় করেছেন, কথককে উচ্চশিক্ষিত করেছেন এবং ভবিষ্যতে ভালোভাবে জীবনযাপন করার জন্য অনেক কোম্পানির কাগজ রেখে গেছেন। গল্পকথকও তাই বিলাসিতায় মানুষ না হলেও বিলাসিতার অভিশাপ তিনি জানতেন। অকারণ আড়ম্বর, মিথ্যা দাম্ভিকতা গল্পকথক একদমই পছন্দ করতেন না। তাই কৈলাসচন্দ্রবাবুর মিথ্যা বাবুয়ানির অহংকার, জমিদারির গৌরব জাহির করা তিনি অপছন্দ করতেন। তার মতে শূন্য ভাণ্ডারের অকারণ দম্ভের থেকে পূর্ণ ভাণ্ডারের মূল্য অনেক বেশি। জীবনযাপন করার জন্য যেই অর্থের প্রয়োজন তা না থাকলে জীবনে কিছুই করা সম্ভব নয়। 5 নম্বর। তিনি হাঁটুর নিচে কাপড় পরিতেন না বলিয়া যে কম লোক ছিলেন তাহা নয়। ক, তিনি বলতে কাকে বুঝিয়েছেন? খ, বক্তার বক্তব্য ব্যক্ত করো। ক, তিনি বলতে কথকের পিতাকে বোঝানো হয়েছে। গল্পকথকের বাবা খুব সাধারণ মানের জীবনযাপন করতেন। নিজের চেষ্টায় অনেক আয় করেছেন সারা জীবনে। বেহিসাবি খরচের কথা তিনি ভাবতেই পারতেন না। ছেলেকে ভালোভাবে মানুষ করার জন্য তিনি অর্থ ব্যয় করেছিলেন এবং তার সঞ্চিত অর্থ ছেলের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছিলেন। তার পোশাক পরিচ্ছদ বা চালচলন একেবারেই বড়লোকের ছাপ ছিল না। তাই বলে তিনি খারাপ লোক ছিলেন এসব মনে করার কিন্তু কোনো কারণ নেই। খ, বক্তার বক্তব্য ব্যক্ত করো। গল্পকথক উদ্ধৃতাংশে বলতে চেয়েছেন যে অনাড়ম্বর জীবনযাপন করলে ভবিষ্যৎ অনেক সুরক্ষিত থাকে। বাহ্যিক চাকচিক্য দেখিয়ে বর্তমান জীবনে লোকের প্রশংসা পেলেও ভবিষ্যৎ জীবন একদম অনিশ্চিত হয়ে পড়ে। নয়নজোড়ের জমিদাররা বেশ কয়েক পুরুষ ধরে অনেক লোক দেখানো উৎসবের পেছনে প্রচুর টাকা খরচ করেন। রাতকে দিন করা আলোকসজ্জার মাধ্যমে বেড়ালের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করা এবং শ্রাদ্ধা অনুষ্ঠানে প্রভূত ব্যয় করে তাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য কিছুই রেখে যেতে পারেননি। পরবর্তীকালে নয়নজোড়ের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরীকে
জমিদারি বিক্রি করে কলকাতায় বাসাবাড়িতে ভাড়া দিয়ে থাকতে হয়। লাগাম ছাড়া খরচের ফলভোগ করতে হয় তাদের। অন্যদিকে কথকের বাবা প্রচুর পরিশ্রম করে ধন সম্পদ রেখে যান তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাবুয়ানি বা বিলাসিতায় পয়সা ও সময় নষ্ট না করে তিনি তার ছেলের ভবিষ্যৎকে সুরক্ষিত করেন। তাই গল্পকথকও তার জীবন ভালোভাবে কাটাতে সক্ষম হন। কথকের মতে শূন্য ভাণ্ডারের ঐশ্বর্যের ইতিহাস অপেক্ষা ধনসম্পদের পূর্ণ ভাণ্ডার অনেক বেশি মূল্যবান। তিনি তার পিতৃদেবের সহজ সরল জীবনযাপন এবং দূরদর্শিতার প্রশংসা করেন। 6. যাহার কিছু নাই সে যদি অহংকার করিয়া সুখী হয়, তাহাতে আমার তো সিকি পয়সার লোকসান নাই, বরং সে বেচারার সান্ত্বনা আছে। ক. এই উক্তি কেন করা হয়েছে? খ. বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। ক. এই উক্তি কেন করা হয়েছে? গল্পকথক নরেন্দ্রের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরীর তাদের জমিদারি নিয়ে গর্ব করতেন। মাত্রাতিরিক্ত খরচের ফলে জমিদারি বিক্রি হয়ে যায় এবং কৈলাসচন্দ্রের কলকাতায় ভাড়া বাড়িতে বসবাস করতে হয়। তিনি ঘটনাচক্রে গল্পকথকের প্রতিবেশী। কৈলাসচন্দ্রের অহমিকা এবং দম্ভে গল্পকথক খুব বিরক্ত বোধ করেন এবং পরে তার মানসিকতার পরিবর্তন হলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। খ. বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। খুব ধনী এবং উচ্চ সম্প্রদায়ের মানুষ যখন কপর্দক শূন্য হয়ে পড়ে, তখন সে তার প্রকৃত অবস্থা সকলকে জানাতে চায় না। নানা রকম পুরনো গল্প বলে তাদের হতশ্রী অবস্থাকে লুকিয়ে রাখার চেষ্টা করে পরিচিত মানুষজনের কাছ থেকে। গল্পকথক মনে করেন কোনো মানুষ যদি তার অহংকার প্রদর্শন করে সুখে থাকে, তবে কারোরই কোনো ক্ষতি বা লোকসান হয় না, বরং সেই ব্যক্তি অনেক সান্ত্বনা পান তার মনে। লোকের কাছে ছোট হলে মনে যে আঘাত লাগে তা সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই একটু অহংকার প্রদর্শনে যদি তার মনে সুখের সঞ্চার হয়, তাহলে সেটাই ভালো। 7. কারণ এত বড় নিরীহ লোক সচরাচর দেখা যায় না। ক. নিরীহ লোক বলতে কাকে বোঝানো হয়েছে? খ. তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। ক. নিরীহ লোক বলতে কাকে বোঝানো হয়েছে? নিরীহ লোক বলতে নয়নজোড়ের বাবু সম্প্রদায়ের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরীকে বোঝানো হয়েছে। তিনি এই ঠাকুরদা গল্পে সকলের কাছে ঠাকুরদা নামে সুপরিচিত। খ. তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। কৈলাসচন্দ্র রায়চৌধুরী একজন অতি সরল সজ্জন মানুষ। পূর্বপুরুষের ভোগবিলাসিতায় নয়নজোড়ের জমিদারি বিক্রি হয়ে যায়। কৈলাসবাবু কলকাতায় এসে এক ভাড়া বাড়িতে বসবাস করতে শুরু করেন। সঙ্গে আসেন তার ছেলে এবং নাতনি কুসুম। তার পুত্রের অকাল মৃত্যু হওয়ায় তিনি নাতনিকে নিয়ে কলকাতায় থাকতেন। পাড়া প্রতিবেশী সকলের সঙ্গেই তার সুসম্পর্ক ছিল। দেখা হলেই সকলের সঙ্গে কুশল বিনিময় করতেন। প্রত্যেকটা অনুষ্ঠানে তিনি যোগ দিতেন। পাড়ার লোকেরাও তাকে অত্যন্ত সম্মান করতেন। কৈলাসবাবু জমিদার বংশের বংশধর হওয়া সত্ত্বেও অবস্থা বিপাকে অত্যন্ত সাধারণ মানুষ হয়ে যান এবং নিজের হাতেই তিনি সব কাজ করতেন। তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন। চাদর, জামা, শতরঞ্চি এবং অন্যান্য সামগ্রী পরিমাণে কম থাকলেও তিনি যত্ন সহকারে পরিষ্কার করে ব্যবহার করতেন। কখনো তার ব্যবহারে ঔদ্ধত্য প্রকাশ পেত না। তবে তিনি কখনো কারো কাছে মাথা নত করতেন না, কারণ নয়নজোড়ের বাবুরা কখনো মাথা নিচু করতে শেখেনি। এই একটা ব্যাপারেই তার খুব গর্ব ছিল। এবার আসছি 8 নম্বর। কোনো একটা উপলক্ষ উপস্থিত হইলে এইগুলি বাহির হইত এবং নয়নজোড়ের জগৎবিখ্যাত বাবুদের গৌরব রক্ষা হইত। ক. বক্তাকে কার সম্পর্কে বলেছেন? খ. কোন জিনিসগুলি কখন বাহির হতো এবং কেন? ক. বক্তা গল্পকথক, তিনি নয়নজোড় বাবু সম্প্রদায়ের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরী সম্পর্কে কথা বলেছেন। খ. কোন জিনিসগুলি কখন বাহির হতো, কেন? একটি বহুমূল্য শাল, গোলাপ পাশ, আতরদান, একটি সোনার রেকাবি, একটি র্যাপার, আলবোলা, 2টো জামা, পাগড়ি, এগুলি সবই নয়নজোড়ের জমিদারি বংশের। শেষ বংশধর কৈলাসচন্দ্র অতি কষ্টে এগুলোকেও রক্ষা করেছিলেন। নয়নজোড়ের বাবুদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার দরুন প্রায় বেশিরভাগ জিনিসই বিক্রি হয়ে যায়। তবে কতগুলো জিনিস তিনি রেখে দিয়েছেন, যার মধ্য দিয়ে কৈলাসবাবু তাদের বাবুয়ানা বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। এইসব পুরনো জিনিস সামনে রেখে কৈলাসবাবু তার অতীত গৌরব সকলের সামনে তুলে ধরার চেষ্টা করতেন। এবার আসছি 9 নম্বর। কৈলাসবাবুর প্রতি আমার আন্তরিক বিদ্বেষের আরেকটি গূঢ় কারণ ছিল। ক. বক্তাকে। খ. প্রসঙ্গ কী?
গ কৈলাসবাবু কে, তার প্রতি বক্তার বিদ্বেষের কারণ কী? ক বক্তা কে, আর খ হচ্ছে প্রসঙ্গ কী? বক্তা গল্পকথক স্বয়ং, প্রসঙ্গ হচ্ছে কথক উচ্চশিক্ষিত এবং সুপুরুষ, তার বিয়ের জন্য প্রচুর চেষ্টা করা হচ্ছিল, ঘটকেরা অনেক বিয়ের প্রস্তাব আনলেও কথকের পছন্দ হচ্ছিল না। তার ধারণা তার মতো সুন্দর উচ্চশিক্ষিত ছেলের অনেক সুন্দর এবং গুণীপাত্রী কাম্য বা যোগ্য। কথক এরকম কুসংসর্গ বা কোনো নেশায় যোগ দেননি। তা সত্ত্বেও কৈলাসবাবু তার বিবাহযোগ্যা নাতনি কুসুমের বিয়ের জন্য তাকে কোনো রকম প্রস্তাব দেননি। আসলে কৈলাসবাবু নয়নজোড়ের জমিদারের বংশধর হওয়ায় তার পক্ষে কথককে এ ধরনের প্রস্তাব দেওয়া সম্ভব ছিল না। গল্পকথকের তাই এই ধরনের মন্তব্য। গ কৈলাসবাবু কে, তার প্রতি বক্তার বিদ্বেষের কারণ কী? কৈলাসবাবু নয়নজোড়ে বাবু সম্প্রদায়ের শেষ বংশধর। আর্থিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় নাতনিকে নিয়ে একটা ভাড়া বাড়িতে থাকতে হয়েছে। কথক নিজে জানেন যে তিনি উচ্চশিক্ষিত ও সুপুরুষ, আর্থিক অবস্থাও তার খুবই ভালো। সুপাত্র হিসেবে বিয়ের বাজারে তিনি অনেক বেশি মূল্যবান। ঘটকেরা অনেক বিয়ের সম্বন্ধ নিয়ে আসেন তার কাছে, কিন্তু তিনি এখনও কাউকে তার সুযোগ্য মনে করেননি। এত ভালো পাত্র হওয়া সত্ত্বেও কৈলাসবাবু কিন্তু কোনোদিনই তার বিবাহযোগ্যা নাতনির বিয়ের প্রস্তাব তার কাছে রাখেননি। এটাই কথকের বিদ্বেষের কারণ। কৈলাসবাবুর গায়ে জমিদারির রক্ত, তাই উপযাচক হয়ে কারো কাছে কিছু চাইবার মানসিকতা তার ছিল না। তিনি কথকের মতো এত ভালো পাত্রকে তাই কখনোই কুসুমের বিয়ে ব্যাপারে কিছুই বলতে পারেননি। তার জমিদারির আভিজাত্য তাকে এ কাজে বাধা দিয়েছে, আর এটাই কথকের বিদ্বেষের কারণ। 10 নম্বর, দেবতা বর দিন আর না দিন যথাবিধি পূজা না পাইলে বিষম ক্রুদ্ধ হইয়া ওঠেন। নিয়মিত পূজা পাইয়া আমারও মনে সেরূপ অত্যুচ্চ দেবভাব জন্মিয়াছিল। ক বক্তাকে, খ প্রসঙ্গ কী, গ বক্তার মনোভাব ব্যক্ত করো। ক বক্তা গল্পকথক, খ প্রসঙ্গ কী, বক্তা সুপুরুষ এবং উচ্চশিক্ষিত, আর্থিক সাচ্ছল্যও তার আছে। বাংলাদেশে এমন পাত্র খুব কমই পাওয়া যায়। তিনি বড়লোক পিতার পরমা সুন্দরী কন্যাকে কল্পনায় তার স্ত্রী হিসেবে ভেবে এসেছেন। দেশ বিদেশ থেকে বহু টাকা পণের প্রস্তাব দিয়ে তার বিবাহের সম্বন্ধ এসেছে, কিন্তু কাউকেই তিনি তার যোগ্য পাত্রী বলে মনে করতেন না। এভাবে প্রতিনিয়ত পাত্রীর বাবারা তাকে পুজো করে এসেছেন এবং এই সবটুকুই কথক তার প্রাপ্য বলে মনে করে এসেছেন। এই প্রসঙ্গে লেখক উদ্ধৃতি করেন। বক্তার মনোভাব ব্যক্ত করো। কন্যাদায়গ্রস্ত পিতারা সুপাত্রের খোঁজ পেলে তাকে নানাভাবে সন্তুষ্ট করার চেষ্টা করে। তাতে তারা ফল পান বা না পান পাত্রের তুষ্টি সাধনে ব্রতী থাকেন। ঠিক যেমন সাধারণ মানুষ দেবতার কাছ থেকে বর না পেলেও পুজোয় কোনো কার্পণ্য করেন না, গল্পকথকও এইভাবে প্রশংসা পেতে পেতে নিজেকে অনেক উচ্চাসনে বসিয়ে রেখেছিলেন এবং আশা করেছিলেন ঘরের পাশেই প্রতিবেশী জমিদার কৈলাসচন্দ্রও হয়তো তার নাতনির জন্য তাকে প্রস্তাব দেবেন। কিন্তু কৈলাসচন্দ্র তার অহমিকাবশত এ ধরনের কোনো প্রস্তাব উত্থাপন করেননি। এতেই গল্পকথক অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং কিছুটা প্রতিহিংসা বা প্রতিশোধপরায়ণও হয়ে ওঠেন। আজকে তোমাদের আমি 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। আরও কিন্তু 8টা কোয়েশ্চেন আছে। আমি আমার পরের ভিডিওতে আরও 8টা কোয়েশ্চেনের উত্তর দেব। তোমরা আপাতত এই 10টা কোয়েশ্চেন লিখে নিয়ে এর আলোচনাটা তোমরা শুনে নাও। পরের ভিডিওর অপেক্ষা করো। আমি পরের ভিডিওতে আরও 8টা কোয়েশ্চেন আনসার আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।